আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের ক্লাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা কন্টিনিউয়াস করছি যে পিছনের যে পার্টগুলো একের পর এক ধারাবাহিকভাবে আলোচনা করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব যে তোমরা অবশ্যই আমাদের এই ক্লাসগুলো দেখবে এবং দেখে তোমার কমেন্টস আমাদেরকে জানাবে। অ্যাট লিস্ট হলে তুমি কোন সেকশনে কোন তোমার রোলটা এটাও নিশ্চিত আমাদের জানাবে। তো চলো জানি আজকে পাঠ পরিকল্পনা কি আছে। আজকে পাঠে আমরা আলোচনা করব ব্যাপন এবং অনুব্যাপন নিয়ে এবং গ্রাহামের ব্যাপন হার সূত্র এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। এটি খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে উদ্দীপক পরীক্ষা আসে, সুতরাং আজকের পাঠটি মনোযোগ সহকারে তোমরা দেখবে। প্রথমে আমরা জানব ব্যাপন জিনিসটি কি। ব্যাপন কি? যে পুরো মাধ্যমে কঠিন তরল বা গ্যাসীয় বস্তুর চারদিকে ছড়িয়ে পড়ার প্রক্রিয়ার নাম হচ্ছে কি ব্যাপন। তুমি যদি একটা কাজ করো, যে একটা গ্লাসের মধ্যে পানি নাও এবং পানির মধ্যে ট্যাঙ্ক দাও, তাহলে ট্যাঙ্ক কিন্তু গুড়া গুড়া থাকে। এই গুড়া ট্যাঙ্ক আস্তে 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 সমস্ত পানিটাকে কালারিং করে দেয়। অর্থাৎ এটি কঠিন পদার্থ ছিল যেটি পাত্রের সমস্ত জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়েছে। এবং আরেকটা বিষয় লক্ষ্য করবে, তুমি যখন এটিকে পান করবে তখন দেখবে সব জায়গায় সমান সমান মিষ্টি পাবে বা ট্যাঙ্কের উপাদান পাবে। এমনটি হবে না যে এক জায়গায় ট্যাঙ্ক মিশ্রিত হয়েছে আর এক জায়গায় ট্যাঙ্ক মিশ্রিত হয়নি। অথবা তুমি একটা কাজ করো, আমরা তো ট্যাঙ্কের কথা বলেছিলাম কঠিন পদার্থ, এবার তুমি একটা মনে মনে ভাবো যে গ্লাসের মধ্যে আমি এক ফোঁটা নীল দিব। এই নীলটি কি করবে? সমস্ত অংশে কিন্তু সমানভাবে ছড়িয়ে পড়বে। তাহলে কি হলো? তাহলে তরল পদার্থটি সম্পূর্ণভাবে ছড়িয়ে পড়লো। অথবা এমন একটি ভাবতে পারো যে এই এক গ্লাস পানির মধ্যে তুমি কোনো গ্যাসীয় পদার্থ দেবে, তাহলে সেও কিন্তু কি করবে? সমানভাবে চারদিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়বে। আর এটি কিন্তু ব্যাপন, যে কোনো পদার্থ এক জায়গায় বেশি রয়েছে আর এক জায়গায় নাই, সেখান থেকে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্তভাবে এবং সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়ার নাম হচ্ছে কি ব্যাপন। যার কারণে আমি বলেছি ট্যাঙ্কের কথা, ট্যাঙ্ক বা শরবত এগুলো কিন্তু সব জায়গায় সমান মিষ্টি লাগে। এমনটি হয় না যে এক জায়গায় মিষ্টি বেশি এক জায়গায় কম, অর্থাৎ এটি সমানভাবে ছড়িয়ে পড়ে এবং তোমাকে বলতে হয় না যে ট্যাঙ্ক তুমি অটোমেটিক্যালি ছড়িয়ে পড়ো, সে এমনিতেই কিন্তু ছড়িয়ে পড়ে। অর্থাৎ এটি স্বতঃস্ফূর্ত ঘটনা এবং হচ্ছে কি সমানভাবে ছড়িয়ে পড়া একটা বিষয়, এবং অবশ্যই হবে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে। চলো আমরা দেখি ব্যাপন অবশ্যই একটি প্রাকৃতিক ঘটনা। ব্যাপন ধীরগতির প্রক্রিয়া, আর এটি উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে যায়। আর এর জন্য কোনো পর্দা বা অর্ধপ্রবেশের পর্দার প্রয়োজন পড়ে না। ব্যাপন দ্বারা আমরা গ্যাসের আণবিক ভর বের করতে পারি। আর গ্যাস কোনো সময়ের ইতস্তত বিক্ষিপ্ত চলাচলের জন্য এই ব্যাপন ঘটবে। এখানে গ্যাসীয় কণার ব্যাপন দেওয়া রয়েছে। ব্যাপনের সবচেয়ে একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ফুলের সুগন্ধি চারদিকে ছড়িয়ে পড়া। আমরা পারফিউম দেই, পারফিউমের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়া, রান্না বান্না করি সুগন্ধিযুক্ত খাবার, এগুলোর গন্ধ চারদিকে ছড়িয়ে পড়া, এগুলো হচ্ছে কি ব্যাপনের উৎকৃষ্ট উদাহরণ। জানলাম ব্যাপন সংক্রান্ত। এবার অনুব্যাপন বা নিঃসরণ সংক্রান্ত বা ছিদ্র ব্যাপন কি এটা জানবো। আমি যদি একটা বেলুনের মধ্যে গ্যাস ভরাট করার পর কোনো টুথপিক বা কোনো একটা ধাতব পদার্থ দিয়ে আঘাত করি, তাহলে বেলুনটি কি হয়ে যাবে? ফেটে যাবে। তাহলে এই বেলুনের গ্যাসটা সহজে কিন্তু বের হয়ে আসবে। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করবে, একটা বেলুন মানে বায়ু দ্বারা ভর্তি করতে যতটুকু টাইম দরকার, তুমি কিন্তু ছিদ্র ছোট্ট একটা পিন দিয়ে ছিদ্র করতে ততটুকু সময় লাগবে না। তাহলে বাহ্যিক চাপ বা আঘাতের ফলে কোনো সরু ছিদ্র পথ দিয়ে অত্যাধিক তাড়াতাড়ি মানে সজোরে গ্যাসগুলো বের হয়ে আসার প্রক্রিয়ার নাম হচ্ছে কি ছিদ্র ব্যাপন, অনুব্যাপন বা নিঃসরণ। প্রেসার কুকার আমরা নিশ্চয়ই চিনি। প্রেসার কুকার থেকে যে গ্যাসীয় পদার্থগুলা শব্দ সহকারে বের হয়ে আসে, এটি কিন্তু আসলে ছোট্ট একটি অত্যাধিক সূক্ষ্ম একটি ছিদ্রপথ দিয়ে বেরিয়ে আসে। এটি ছিদ্র ব্যাপন বা নিঃসরণের প্রকৃষ্ট একটি উদাহরণ। গাড়ির চাকা পাংচার হয়ে যায়, অত্যাধিক গরমে গাড়ির চাকাটা পাংচার হয়ে গেলে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, অথচ এই চাকাটি গ্যাস দ্বারা ভরাট করার জন্য অনেক সময় দরকার। বেলুনকে যদি আমরা কোনো কিছুতে আঘাত করি, অতি সহজে তাড়াতাড়ি গ্যাস বের হয়ে যাবে। এগুলো হচ্ছে কি ছিদ্র ব্যাপন বা নিঃসরণ এর প্রকৃষ্ট উদাহরণ। এবার অনুব্যাপন সংক্রান্ত তথ্য। অনুব্যাপন একটি কৃত্রিম ঘটনা। তুমি যদি আঘাত না করো তাহলে কিন্তু এটি বের হবে না। প্রেসার কুকার দিয়ে যে গ্যাসটা বের হয়, তুমি যদি তাপ না দিতাম তাহলে কিন্তু সেখান থেকে বাষ্প হওয়ার প্রশ্নই আসে না, বের হওয়ার প্রশ্ন আসে না। এটি দ্রুত গতির প্রক্রিয়া। ব্যাপন যেখানে অত্যাধিক স্লো গতির, এটি কিন্তু সুপার ফাস্টার। উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের দিকে এই নিঃসরণ ঘটবে, আর এর জন্য কোনো অর্ধব্যাপ্ত পর্দার প্রয়োজন হয় না। চাপের পার্থক্যের কারণে নিঃসরণ ঘটবে। আর অনুব্যাপন দ্বারাও কিন্তু গ্যাসের আণবিক ভর নির্ণয় করা যায়। এটা ব্যাপনের মতোই, তবে ব্যাপনের চেয়ে দ্রুত গতির প্রক্রিয়া। তাহলে আমরা দুটি বিষয় জানলাম, ব্যাপন কি এবং হচ্ছে অনুব্যাপন বা ছিদ্র ব্যাপন কি। এবারে জানবো ব্যাপন হার। শিক্ষার্থীরা, ব্যাপন যদি তুমি বুঝো যে গ্যাসীয় বস্তু কতটুকু ছড়িয়ে পড়লো,
বা ছড়িয়ে পড়া, এটাকে ব্যাপন বলে। এখন আমি প্রশ্ন করব যে প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে বা একটা নির্দিষ্ট টাইম অন্তর কোনো গ্যাসীয় পদার্থ কতটুকু পরিমাণ দূরত্ব অতিক্রম করলো বা কতটুকু ছড়িয়ে পড়লো সেটি কিন্তু বলা হবে ব্যাপন হার। অর্থাৎ কোনো মাধ্যমে কঠিন তরল বা গ্যাসীয় বস্তুর প্রতি একক সময়ে একটা নির্দিষ্ট টাইমে যতটুকু ছড়িয়ে পড়বে সেটাকে আমরা বলছি কি ব্যাপন হার। ব্যাপন হার দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে গ্যাসের আণবিক ভর, আরেকটি হচ্ছে গ্যাসের ঘনত্ব। এই দুই উপাদানের যে কোনো একটি যদি বেশি হয়ে যায় বা এগুলো যদি বেশি হয় তাহলে কিন্তু ব্যাপন হার কমে যাবে। শিক্ষার্থীরা, তোমরা যদি মনে করো একজন মোটা লোক আর একজন চিকন লোক যদি দৌড়ায় তাহলে সহজে বুঝতে পারবে কে ফার্স্ট হয়ে যাবে। অবশ্যই মোটা লোকটি ফার্স্ট হবে না, কারণ কি তার ভর বেশি। ব্যাপনের ক্ষেত্রে কিন্তু সেম, যার ভর বেশি হবে তার ঘনত্ব বেশি হবে, অর্থাৎ এই দুটি উপাদান যদি বেশি হয় তাহলে ব্যাপন হার আলটিমেটলি কমে যায়। লক্ষ্য করো, এই পাত্রে রাখা আছে অ্যামোনিয়া আর এখানে রাখা আছে HCl গ্যাস, দুটো ভিন্ন গ্যাসীয় পদার্থের কথা আমরা আলোচনা করছি। লক্ষ্য করো, অ্যামোনিয়ার আণবিক ভর কত 17 আর HCl আণবিক ভর 36.5। সো ক্যালকুলেট করতে পারলে যে কার ভর বেশি। আমরা একটু আগে বলেছিলাম ভর বেশি তো ব্যাপন কম, যেহেতু HCl এর ভর বেশি তাই আলটিমেটলি তার ব্যাপনও কি হবে কম হবে, অর্থাৎ অ্যামোনিয়ার ব্যাপন হার কি বেশি। এবার গ্রাহামের ব্যাপন হার সূত্র। গ্রাহামের ব্যাপন হার সূত্রটি কি, যে স্থির তাপমাত্রা এবং চাপে কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। শিক্ষার্থী বন্ধুরা, তুমি মনে করো যে কোনো গ্যাসের ব্যাপন হার r আর ঘনত্ব যদি d হয় তাহলে আমরা কি লিখতে পারি r সমানুপাতিক 1/d, অথবা r1 হলে এখানে r1, d1 হলে এখানে d1, r2 হলে এখানে r2, d2 হলে এখানে d2 লিখতাম। ইন জেনারেলি আমি এখানে লিখেছি r প্রপোর্শন 1/d √d, অর্থাৎ কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাত। ব্যাপন হার সংক্রান্ত গাণিতিক সমীকরণ T2/T1 সমান R1/R2 সমান √d2/d1 এবং সমান √m2/m1। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমাদের সমীকরণ প্রতিপাদন করার প্রয়োজন পড়ে না, উদ্দীপক অনুসারে উদ্দীপকে এগুলোর প্রয়োজন নেই, সৃজনশীল মেথডে লাগে না, সুতরাং আমরা ডাইরেক্টলি এই সমীকরণটি নিলাম, এটি থেকে আমরা পরবর্তী অঙ্ক করব। চলো দেখি গ্রাহামের ব্যাপন হার সংক্রান্ত গণিত। এখানে চিত্রটিতে লক্ষ্য করো যে এটার আণবিক ভর কত। আমরা একটু অনেক আগে এই অঙ্কটা করেছিলাম যে আণবিক ভর আমরা পেয়েছিলাম 17.71। আরেকটা গ্যাসীয় উপাদান আছে Y গ্যাস, যার ভর কিনা 53.12। তাহলে প্রশ্ন হতে পারে কার ব্যাপন হার বেশি হবে। আমরা একটু আগে কিন্তু জেনেছি যে আণবিক ভর বেশি হলে গ্যাসের সেক্ষেত্রে তার ব্যাপন হারটি কমে যায়। তাহলে যেহেতু এই X গ্যাসের আণবিক ভর 17.71 এবং Y গ্যাসের আণবিক ভর পেয়েছি 53.12, সুতরাং তোমরা সহজে অনুমান করতে পারছো যে কোন গ্যাসটির ব্যাপন হার বেশি হবে। অবশ্যই X গ্যাসের চাইতে কি হবে Y গ্যাসের ব্যাপন হার কম হবে, যেহেতু Y গ্যাসটি কি ভারী। এবার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেনের ব্যাপন হার অক্সিজেনের ব্যাপন হারের কত গুণ। এই টাইপের অঙ্কগুলো সাধারণত অ্যাডমিশন টেস্টে জরুরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোর্ড পরীক্ষায় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বোর্ডে আসে। তাহলে আমরা জেনে নিলাম নাইট্রোজেনের ব্যাপন হার এবং অক্সিজেনের ব্যাপন হার কত গুণ। তোমাকে আগে জানতে হবে এই দুই পদার্থের মধ্যে কে পাতলা। নাইট্রোজেনের ভর হচ্ছে 28 আর অক্সিজেন হচ্ছে 32, সো আলটিমেটলি নাইট্রোজেনের ব্যাপন হার কি বেশি হবে। এখন প্রশ্ন করা হচ্ছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেনের ব্যাপন হার অক্সিজেনের ব্যাপন হারের চাইতে কত গুণ বেশি হবে। চলো আমরা অঙ্কটা করি। এই হচ্ছে সূত্র R1/R2, আমরা এইভাবে জেনেছিলাম। এখানে N2/R of অক্সিজেন, তাহলে এই হলো উপাদান, সবগুলো মান বসিয়ে দিয়ে আমরা পেয়েছি R of নাইট্রোজেন সমান 1.06 * R of অক্সিজেন, অর্থাৎ নাইট্রোজেনের ব্যাপন হার অক্সিজেনের ব্যাপন হারের চাইতে 1.06 গুণ কি হবে বেশি হবে। একই ভাবে কিন্তু তুমি এটিরও आंसर দিতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষায় যদি এই ধরনের অঙ্ক আসে তাহলে কি তুমি এত বড় অঙ্ক করে তারপর आंसर দেবে? নো নিড, কোনো প্রয়োজন নাই। তুমি দেখবে এই দুইটার মধ্যে কার ভর বেশি, তার ভরটাকে উপরে রাখবে, আর যার ভর কম তার ভরটা নিচে রাখবে, তার রুট ওভার করে দিবে, সহজে উত্তর পেয়ে যাবে 1.06। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, হাইড্রোজেনের ভর হবে 2 আর অক্সিজেনের ভর হবে 32, তাহলে 32 উপরে থাকবে আর 2 নিচে থাকবে, রুট ওভার করে দিবা 16 রুট ওভার হচ্ছে 4, অর্থাৎ হাইড্রোজেনের ব্যাপন হার অক্সিজেনের ব্যাপন হার কত গুণ হবে 4 গুণ। অঙ্ক করার কোনো প্রয়োজন নাই, আমরা শর্টকাট এই অঙ্কটি করতে পারব। এবার দুটি গ্যাস একটা টিউবে সংযোগ করে দিলে তারা কত দূরত্বে মিলিত হবে। মূল বিষয় কিন্তু আমার একটি, আমি জানবো যার আণবিক ভর কম তার ব্যাপন হার কি হবে বেশি হবে। লক্ষ্য করো এখানে অ্যামোনিয়া দেওয়া আছে আর এখানে HCl গ্যাস রাখা আছে। প্রশ্ন করা হলো এই টিউবে রাখা হলে গ্যাস দ্বয় কত দূরত্বে মিলিত হবে। এখানে টিউবটির
দৈর্ঘ্য আছে 18 সেন্টিমিটার। আমি মনে করে নিলাম অ্যামোনিয়া গ্যাসটি টি সময়ে x দূরত্ব অতিক্রম করবে, আর ঠিক একই সময়ে ওই গ্যাসটির অতিক্রান্ত দূরত্ব হবে 18 - x। তাহলে অ্যামোনিয়া এবং HCl এর ব্যাপন হার যদি R1 এবং R2 হয়, তাহলে R1 সমান হবে x/t, কারণ ব্যাপন হার সমান হচ্ছে সরণ বাই সময়। একইভাবে R2 সমান হবে এটা বাই এটা, সরণ বাই সময় বা দূরত্ব বাই সময়। তাহলে সূত্র মোতাবেক মান বসিয়ে দিলাম। মান বসানোর পর তুমি x এর মান পেলে 10.69 সেন্টিমিটার, অর্থাৎ 18 সেন্টিমিটার থেকে অ্যামোনিয়া 10.69 সেন্টিমিটার পরে গিয়ে মিলিত হয়ে যাবে। এই ছিল মিলিত হওয়ার অঙ্ক। এবারে আমাদের আজকের টপিক অনুসারে বাড়ির কাজ। কি কি অপশন আমরা করব? ব্যাপন জিনিসটিকে, নিঃসরণ বা ছিদ্র ব্যাপন কি, ব্যাপন হার কি, অনুধাবন প্রশ্ন পাবো, কার্বন ডাই অক্সাইড থেকে সালফার ডাই অক্সাইডের ব্যাপন হার কেন বেশি। বহু নির্বাচনী প্রশ্ন দেখো, নিম্নের গ্যাসগুলোর মধ্যে ব্যাপন হার কোনটির বেশি? আমরা কিন্তু বলেছিলাম শিক্ষার্থী বন্ধুরা, যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। তাহলে আমরা কি করব? এগুলা সবগুলো উপাদানের আণবিক ভর বের করব, তাহলে আমি সহজে কি পেয়ে যাব, যে কোনটির ব্যাপন হার বেশি সেটি বলতে পারব। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন বলা যায়, যেগুলো ছাড়া পরীক্ষায় প্রশ্ন আসে না। এখানে লক্ষ্য করো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 atm চাপে 400 ml গ্যাস রাখা আছে, এ গ্যাস, যার ভর হচ্ছে 1.2। আর এখানে আরেকটি বি গ্যাস রাখা আছে 1.5 atm চাপে 600 ml আয়তন দখল করেছে, গ্যাসের পরিমাণ হচ্ছে 0.25 গ্রাম। প্রশ্ন হচ্ছে কোনটির ব্যাপন হার বেশি হবে, তোমাকে গাণিতিকভাবে প্রমাণ করতে হবে। এই প্রশ্নটি দেখো, 100 সেন্টিমিটার লম্বা একটি টিউব রাখা আছে, যেখানে বোরন ট্রাইহাইড্রাইড এবং কার্বন ডাই অক্সাইড নামক দুটি গ্যাসীয় পদার্থ রাখা আছে। তোমাকে উত্তর দিতে হবে গ্যাসদ্বয় কত দূরত্বে মিলিত হয়ে যাবে। তাহলে আমরা ব্যাপন হার নিয়ে আলোচনা করলাম। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানালাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।